বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্টের কার্যকাল 40 দিন পূর্ণ হলো। বাংলাদেশবাসী কি পেল না, এর চুলচেরা বিশ্লেষণে বলা যায় যে সর্বক্ষেত্রে একটা সার্বিক ব্যর্থতার সাক্ষ্য রেখেছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। রাজনৈতিকভাবে অনভিজ্ঞ, প্রশাসনিকভাবে অদক্ষ উপদেষ্টা পরিষদ নিয়ে তিনি চলছেন। তবে খুব ভালো একটা কাজ তিনি করতে পেরেছেন, সেটা হচ্ছে ভারত বিরোধী স্লোগানকে জোরদার করতে পেরেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে তোষামোদ করতে পেরেছেন দারুণভাবে। ইউনূসের কার্যকলাপ দেখে মনে হচ্ছে তিনি খুব সহসা গদি ছাড়বেন না। কেননা যদি ছাড়ার তার ইচ্ছে থাকতো, তাহলে তিনি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করে কীভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে গঠিত সরকারের কাছে তিনি দায়িত্ব হস্তান্তর করে সসম্মানে তিনি এক্সিট করতে পারতেন। কিন্তু তিনি সেদিকে যাচ্ছেন না। অন্তর্বর্তী সরকারের কার্যকাল 40 দিন পূর্ণ হলেও বাংলাদেশের ছাত্র সমাজ এখনও রাজপথে। কলেজ বিশ্ববিদ্যালয়গুলি এখনও বন্ধ। বন্যার টানে সার্বিক একটা ব্যর্থতার নজির সৃষ্টি করেছেন তিনি। বিচারালয়গুলিতে চরম বিশৃঙ্খলা চলছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে। এসব প্রশ্ন কিন্তু জনগণ করছে এবং কান পাতলে এসব কথা আমজনতার মুখে উঠে আসছে। এদিকে রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাচ্ছে বাংলাদেশে। কিভাবে? এতদিন বিএনপি বলে আসছে অন্তর্বর্তীকালীন সরকারের কে তারা যথেষ্ট সময় দিতে চায় সংস্কার করার জন্য। এখন বলছে 180 ডিগ্রি ঘুরে যে দ্রুত নির্বাচন এগিয়ে নিয়ে আসার জন্য। সংস্কার করতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার সংস্কার করবে, বিলম্বে হলেও তাদের এই বোধোদয় হয়েছে। অন্যদিকে জামাত বলছে তারা আওয়ামী লীগকে বিগত দিনের সব কার্যকলাপের জন্য ক্ষমা করে দিয়েছে। এটা কিসের ইঙ্গিত? রাজনৈতিক মহলে গুঞ্জন শোনা যাচ্ছে যে আওয়ামী লীগকে কি জামাত এখন খুব সমীহ করছে বা খুব একটা পছন্দ করছে। একসময় তাদের মধ্যে যে অহিনুকূল সম্পর্ক ছিল, সেই সম্পর্কে চির ধরে এখন একটা বন্ধুত্বের বাতাবরণ সৃষ্টির জন্য একটা বার্তা দিচ্ছে জামাত মনে হচ্ছে। জামাতের দীর্ঘদিনের সঙ্গী ছিল বিএনপি। আগামী দিনে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে যদি জামাত রাজনৈতিক রঙ্গমঞ্চে আসে, তাহলে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ কিন্তু অন্যরকম হবে, এটা ইঙ্গিত দিচ্ছে। এদিকে আওয়ামী লীগও চুপ করে বসে নেই, তারাও কিন্তু বিবৃতি দিতে শুরু করেছে। আওয়ামী লীগ এখন চাইছে একটা দলের কাঁধে ভোট দিয়ে কোনো মতে ডুবন্ত নৌকা থেকে বাঁচতে। কেননা কিছুদিন আগে শেখ হাসিনার ছেলে, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন, তিনি একটা বার্তা বিএনপিকে দিয়েছিলেন যে আওয়ামী লীগ চাইছে বিএনপির সঙ্গে বিগত দিনের যে তাদের ঝামেলা, সেই ঝামেলা মিটিয়ে নিতে। এই ব্যাপারে বিএনপির কী প্রতিক্রিয়া ছিল সেটা অবশ্য জানা যায়নি। তবে এখানে বিএনপির বক্তব্যে যথেষ্ট স্ববিরোধিতা দেখা যাচ্ছে। এটা তাদের রাজনৈতিক অদূরদর্শিতার পরিচায়ক। কেননা একবার বলছে অন্তর্বর্তী সরকারকে তারা যথেষ্ট সময় দেবে সংস্কার করার জন্য, এখন 180 ডিগ্রি ঘুরে গিয়ে বলছে যে সংস্কার করবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার।
যেটা আমি আমার আগের প্রতিবেদনে বলেছিলাম, যে সরকারের কোনো ম্যান্ডেট নেই, জনগণের দ্বারা নির্বাচিত সরকার নয়, যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে তাদের সংস্কার করার কি সাংবিধানিক বৈধতা আছে? বাংলাদেশে তো সংবিধান একটা আছে এবং এই খুব সম্ভবত সেই সংবিধান এখনও বহাল আছে, কিন্তু সেই সংবিধানে এ ধরনের সরকারের কথা কি আছে? মোটেই নেই এই ধরনের সরকারের কথা। এদিকে তারেক আনোয়ার, যে খালেদা জিয়ার পুত্র, তিনি লন্ডনে বসে ক্রমাগত ভিডিও বার্তা দিয়ে চলছে এবং তিনি প্রধানমন্ত্রী হওয়ার জন্য মুখিয়ে আছেন, কবে বাংলাদেশে আসবে এবং ইলেকশনে অংশগ্রহণ করবে, তিনি প্রধানমন্ত্রী হবেন, এই ধরনের একটা মানে ওনার হাবভাবে বোঝা যাচ্ছে। সুতরাং এটা বাংলাদেশবাসী এটা কতটা মনে রাখবে যে এই যে বিএনপি শাসনকালের কথা বাংলাদেশবাসীর মনে আছে নিশ্চয়ই। সুতরাং তারেক আনোয়ারকে বাংলাদেশবাসী কতটা গ্রহণ করবে বা তার গ্রহণযোগ্যতা কতটা আছে, সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। এখন সমীকরণে জামাত যদি আওয়ামী লীগের সঙ্গে যায়, তাহলে বাংলাদেশের যে রাজনৈতিক সমীকরণ সেটা অন্য খাতে মোড় নেবে। কেননা এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ একটা নাগরিক মঞ্চ তৈরি করেছে এবং তারা তাদের কর্মকাণ্ড শুরু করেছে, বিভিন্ন জায়গাতে জনসংযোগও করতে চেষ্টা করছে। তো এটা পরবর্তীকালে একটা রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করবে, এটা শিওর। এবং এর আগেও ডক্টর ইউনূস বলেছেন যে তিনি চাইছেন নতুন কোনো দল। বাংলাদেশবাসী আওয়ামী লীগকেও দেখেছে, বিএনপিকেও দেখেছে, সামরিক শাসনও দেখেছে, এবার চাইছে নতুন কোনো দল বাংলাদেশের সৃষ্টি হোক এবং নির্বাচন হোক, এবং তিনি সেই দলের অন্তর্ভুক্ত হবেন কিনা, তার মনোবাসনা কি, সেটা উনিই বলতে পারবেন। এখানে হয়তো আরেকটা সমীকরণ হতে পারে, যদি শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে, হয়তো তাকে জেলে যেতে হবে, কিন্তু সেক্ষেত্রে ডক্টর ইউনূসের কপালে অনেক দুঃখ আছে। কেননা ইন্টারিম গভর্নমেন্টের আর কোনো পথ খোলা থাকবে না। মনে রাখা দরকার যে আওয়ামী লীগের এখনও কোটি কোটি নেতাকর্মী সমর্থক আছেন, তারা এখনও হয়তো আত্মগোপন করে আছেন বা হয়তো ভয়ে কোনো কিছু বলছেন না, দেশেই আছেন বিভিন্ন স্থানে, কিন্তু একটা সময় কিন্তু একটা বিস্ফোরণের মতো ঘটবে বাংলাদেশে যদি এইভাবে চলতে থাকে। কেননা তিনি রাজনৈতিক সংলাপ যে শুরু করেছিলেন বলে একবার তিনি, সেখানে কিন্তু তিনি আওয়ামী লীগকে আমন্ত্রণ করেননি। আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের বলতে গেলে বৃহত্তম রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন স্বীকৃত রাজনৈতিক দল। সুতরাং তিনি কিভাবে একটা এত বড় দলকে আমন্ত্রণ না করে রাজনৈতিক সংলাপের একটা পর্ব তিনি শেষ করেছেন। মনে রাখা দরকার, আওয়ামী লীগেরও কিন্তু কোটি কোটি নেতা কর্মী সমর্থক আছেন, তারা মরে যাননি। এই ধ্রুব সত্যটি বাংলাদেশের সাংবাদিকের মুখেও শোনা যাচ্ছে না, এবং যে বাংলাদেশের যে তথাকথিত উপদেষ্টারা আছে তারাও কিন্তু আওয়ামী লীগের নামই উচ্চারণ করছেন না। সম্ভবত যে উনি আইনি উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল, উনি দু একবার বলেছেন আওয়ামী লীগের কথা। নিষিদ্ধ করার ব্যাপারে যখন ওনাকে প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন যে নিষিদ্ধ করার তো কোনো প্রশ্নই ওঠে না, একটা বড় দল, ঐতিহ্যবাহী দল, হয়তো এখন সংকটে আছে। কিন্তু ডক্টর ইউনূসের মুখে কিন্তু আওয়ামী লীগের কোনো কথাই শোনা যাচ্ছে না, উনি মুখে উচ্চারণও করছেন না আওয়ামী লীগের নাম। অন্যদিকে বিএনপির শাসনকালের কথাও কিন্তু জনগণ ভুলে যায়নি এখনও। চাঁদাবাজি, জুলুমবাজি, মাফিয়ারাজ বাংলাদেশে যথেষ্ট কায়েম ছিল বিএনপির সময়েও, এবং সব সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল। যেটা শেখ হাসিনা করেছিল সেটা কিন্তু
বিএনপির সময়ও সেটা হয়েছিল দারুণভাবে। সুতরাং মনে রাখা দরকার যে বিএনপি সরকার ও আওয়ামী লীগ সরকার কিন্তু সমদোষে দুষ্ট। এখন এটা কিন্তু বাংলাদেশবাসী এখনও বলছে, শোনা যাচ্ছে বিভিন্ন জায়গাতে বিএনপি থেকে ভালো। হ্যাঁ, বিএনপির আমলেও তো লুটপাট হয়েছে, জুলুমবাজি হয়েছে, দুর্নীতি হয়েছে, চাঁদাবাজি হয়েছে, সিন্ডিকেট টাচ ছিল। এটা কিন্তু শোনা যাচ্ছে, বিভিন্ন কান পাতলে শোনা যায়। হ্যাঁ, কিন্তু আওয়ামী লীগ সরকার দুর্নীতির পাশাপাশি যেটা করেছিল, হাসিনা সরকার পরিকাঠামোগত প্রচুর উন্নয়ন করেছিল, যেটা বিএনপির আমলে হয়নি। বিএনপির আমলে শুধু বাংলাদেশ দারিদ্রতার করাল গাছে ছিল, আর অন্যদিকে করাপশন। আর শেখ হাসিনার সময়ও করাপশন ছিল, চাঁদাবাজি, জুলুমবাজি, মাফিয়ারা সব কিছুই ছিল। পাশাপাশি উন্নয়ন হয়েছিল, বৈষয়িক উন্নয়ন দারুণভাবে হয়েছিল। আপনারা বাংলাদেশবাসী খুব ভালো করে সেটা উপলব্ধি করতে পারবে। পরিশেষে বলবো, রাজনৈতিক সমীকরণ যদি এমন হয় যে, অর্থাৎ জামাত আওয়ামী লীগ জোট এবং বিএনপি নাগরিক মঞ্চ জোট, তাহলে মোহাম্মদ ইউনূস কিন্তু ঠেলা সামলাতে পারবেন না। মোহাম্মদ ইউনূসের আর কোনো রাস্তা খোলা থাকবে না, এবং এই দুই জোটের ধাক্কায় উনি বেসামাল হয়ে পড়তে পারেন। হয়তো তিনি পদত্যাগ করতে পারেন বা দায়িত্ব ছেড়ে চলে যেতে পারেন। তখন বাংলাদেশে একটা চরম বিশৃঙ্খলা দেখা দেবে। হয়তো গৃহযুদ্ধের সৃষ্টি হতে পারে, নতুবা আবার একটা প্রতি বিপ্লবের মতো হয়ে আরেকটা ইন্টারিম সরকার বা সামরিক শাসন বাংলাদেশে ফিরে আসতে পারে। নমস্কার।